নমস্কার। সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আজকে আমরা এখন কথা বলবো বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা শ্রী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার। আচ্ছা, বিকাশ দা, একটা চূড়ান্ত দুর্নীতির ঘটনার ওপরে হাইকোর্ট সিলমোহর দিয়েছে এই রাজ্য সরকারের, তৃণমূল সরকারের। তাহলে এই বিষয়ে আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে রাজ্য সরকার কি মূলত অযোগ্যদের আড়াল করতেই এই ধরনের ঘটনা ঘটালো? প্রশ্ন হচ্ছে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা প্রথম থেকেই একটা দুর্নীতিমূলক পদ্ধতির মধ্যে দিয়ে গেছে। রাজ্য সরকার কখনোই তারা এটা স্বীকার করেনি বা স্বীকার করতে চায়নি যে তারা দুর্নীতি করেছে। এই দুর্নীতি যে করেছে এটা ধরা পড়লো কেন? কিছু প্রার্থী, কে যোগ্য কে অযোগ্য সে বিচারের নিরিখ তো তখনও ঠিক হয়নি। কিছু প্রার্থী তারা মনে করেছেন যে তারা তাদের যোগ্যতার নিরিখে চাকরি পেতে পারতেন, তারা মামলা করেন। একটা ধারণা তৈরি করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে যে বিকাশ রঞ্জন মামলা করছেন। আরে বিকাশ রঞ্জন তো মামলা করছে না, বিকাশ রঞ্জন মামলায় কারীর হয়ে সওয়াল করছে। এই সওয়াল করতে করতে আমরা দেখলাম মামলা চলাকালীন যে অনেক রকম ভুল ত্রুটি, যারা নম্বর বেশি পেয়েছে তারা তলায় চলে গেছে, যারা নম্বর কম পেয়েছে তারা উপরে উঠে এসেছে। এই নিয়ে যখন সিবিআই তদন্তের জন্য আমরা দাবি করি, যেটা তদন্ত হওয়া দরকার, তৎকালীন যিনি বিচারপতি বিচার করছিলেন তিনি সিবিআই নির্দেশ দেন। তার বিরুদ্ধে রাজ্য সরকার থেকে আরম্ভ করে সকলেই ডিভিশন বেঞ্চে যায় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় হরিশ ট্যান্ডনের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ, তিনি বললেন যে অভিযোগ যা আছে এটা আরো বড় ধরনের তদন্ত হওয়া দরকার। তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 6 জনের কমিটি করে, 4 জনের কমিটি করেন। সেই কমিটি তারা নিয়োগ সংক্রান্ত ফাইলপত্র নাড়াচাড়া করে দেখলেন বিরাট দুর্নীতি। যাদের নাম নেই তারা চাকরি পেয়েছে, যারা পরীক্ষায় বসেনি তারা চাকরি পেয়েছে, যার চাকরি পাওয়ার যোগ্যতা নেই এই অর্থে ওই মেরিটের যে পজিশন, হয়তো সকলেই যোগ্য, কিন্তু যোগ্যের মধ্যে তো পার্থক্য থাকে যে কে একটু বেশি নম্বর পাচ্ছে, কে কম নম্বর পাচ্ছে। এই ঘটনা দেখার পর এবং আরো দেখা গেল যে প্যানেলের যে একটা সময়সীমা থাকে আইনত, সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও বহু লোক নিয়োগ পেয়েছে। এবং এই নিয়োগপত্র দেওয়ার পদ্ধতিটাও বড় মজার। সেটা হচ্ছে বোর্ডের প্রেসিডেন্ট যিনি নিয়োগপত্র দেবেন তিনি অফিসের দপ্তরের বাইরে গিয়ে একজনের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। এই সমস্ত তথ্য ওই বিচারপতি বাগের রিপোর্টে এলো। এই সংক্রান্ত বিষয়ে যাওয়ার আগেই দেখা গেল যে বোর্ড এবং এসএসসি তারা দুজনে হলফনামা দাখিল করছেন, দুজনে দুরকম কথা বলছেন। সরকারেরই দুটি অংশ যারা নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যুক্ত, এসএসসি বলছে আমরা যাদের অনুমোদন দিইনি বা সুপারিশ করিনি, রেকমেন্ডেশন, তারা চাকরি পেয়েছে। বোর্ড বলছেন যে আমরা মধ্যশিক্ষা বর্ষে যে আমরা চাকরি দিয়েছি ওদের সুপারিশের ভিত্তিতে। দুটি সংস্থা দুরকম কথা বলছে। তখনই আমরা বুঝতে পারলাম যে বিরাট একটা দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিটা সরাসরি রাজ্য সরকারের পরিকল্পনা। এটা ছিল প্রথম থেকে আমার সওয়াল। পরবর্তীকালে সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই তদন্তের বিরুদ্ধে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তে হস্তক্ষেপ করেননি, বলেছেন না তদন্ত চলবে। এবং বারে বারে যখন ওরা এই বিষয়টাকে জলঘোলা করার চেষ্টা করছেন, একটা পর্যায়ে গিয়ে তৎকালীন বিচারপতি বললেন যে এদের সকলের চাকরি খারিজ হওয়া উচিত, কারণ এরা বেআইনি পথে চাকরি পেয়েছে। আমরা তাদের সাংবিধানিক পরিকাঠামোয় আছি, সেখানে মূল কথাই হচ্ছে সমসুযোগ। যেহেতু আমাদের এখানে চাকরি সংখ্যা কম কিন্তু চাকরি প্রার্থী অনেক, এদের মধ্যে একমাত্র বিচার করতে হবে কে বেশি যোগ্য তুলনামূলকভাবে, সেইভাবে চাকরি হবে। তা তো হলো না। এবং তদন্ত করতে গিয়ে দেখালে টাকা দিয়ে চাকরি কেনা হয়েছে। এরপর ওরা সুপ্রিম কোর্টে গেলেন, অনেকদিন সুপ্রিম কোর্টে লড়াই হলো। তারপর সুপ্রিম কোর্ট সবটাই ট্যাক্সপেয়ারের টাকায়, সব ট্যাক্সপেয়ারের টাকায় এবং উল্লাসে। আমি কথা বলবো না, আমারই পেশার লোকেরা তারা সেখানে নিযুক্ত হয়েছিলেন, কার কত ফি নিয়ে আমার বলার অধিকার নেই। অনেকে হয়তো বলবেন আপনারও তো অনেক ফি, যাই হোক সেটা বিষয় নয়। তারপর বিচারপতি অনিরুদ্ধ বসু, সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন ওই বেঞ্চের, তারা বললেন এবং জাস্টিস নামটা ভুলে যাচ্ছি, যাই হোক,
তো বললেন যে না, কলকাতা হাইকোর্ট পুরোটা শুনুক আবার, কেন যাদের চাকরি যাচ্ছে তাদের অভিযোগ ছিল যে আমাদের না শুনে এক পক্ষে বিকাশ রঞ্জনের কথা শুনেই চাকরি গেছে। এবং এই সব প্রসঙ্গে বাইরেও দেখবেন আমাকে নিয়ে অনেক গালমন্দ করা হতো, বাবা হতো যে না, ভিত্তিহীন সমস্ত ভিত্তিহীন কথাই বলার চেষ্টা হতো যে না আমিই সব করছি, তত না। যাই হোক, সেই মামলা যখন ফিরে এলো, সুপ্রিম কোর্ট বললেন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে যে আপনি একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করে দিন, অর্থাৎ দুজন বিচারপতির বেঞ্চ, তারা সবটা শুনবে। সেভাবেই সমস্ত মামলা যখন এলো, বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে যে বেঞ্চ, সেখানে তিনি সবাইকে শুনেছেন, প্রচুর সুযোগ দিয়েছেন, কেউ বলতে পারবে না যে আমাদের শোনেননি। এবং যে সমস্ত তথ্য আমরা পেশ করেছি, তথ্য থেকে দেখা গেল যে নির্লজ্জের মতো কিছু লোক যাদের ওয়েমার শিটে শূন্য খাতা জমা দিয়েছে তারা অনেক বেশি নম্বর পেয়েছে, আর যে বেচারা বেশি নম্বর পেয়েছে তার নম্বর কমে গেছে। তো এসএসসি কে বলা হলো যে আপনারা হলফনামা দিন, আপনাদের হিসেবে কি আছে। এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে ওদের হিসেব বললো না, ওরা বলছে সিবিআই যে তদন্ত করে দিয়েছে তার ভিত্তিতে, মানে ওখান থেকেই এসএসসির পক্ষ থেকে ছল চাতুরির জায়গা খোলা হলো। ওরা বলার চেষ্টা করছে আমরা কিছু পাইনি, সিবিআই পেয়েছে। এবং শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী তখন কিছু বলেননি, কে কিছু জানি না, আসছি মজার কথা শুনবেন আমি। তারপর হলো, তাতেই দেখা গেল ওরা প্রায় ৬,০০০-এর মতো, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব সিদ্ধান্ত ভিত্তিক নয়। স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে বললেন না যে আমরা মনে করি যে এই ৩০,০০০ তারা অত্যন্ত যোগ্য এবং তারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার বাইরে, এ দায়িত্ব তো এসএসসির কিংবা স্কুল বোর্ডের না। মাঝখান থেকে একটা হলো, যখন প্রথম বিচারপতি বললেন এদের চাকরি চলে যাবে, চাকরি খারিজ হয়ে যাবে, তখন মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে বললেন যে আমি কারো চাকরি খাবো না, অর্থাৎ বেআইনিভাবে চাকরি দিয়েছি, আমি সুবিধা পেয়েছি, আমি নষ্ট করতে পারি। তখন তারা একটা অদ্ভুত পদ্ধতি অবলম্বন করলেন, কিছু সুপার নিউমারারি পোস্ট তৈরি করলেন, যা করা যায় না। কেন করলেন? আরো মারাত্মক, যে যাদের চাকরি চলে যাচ্ছে বেআইনি প্রক্রিয়ার জন্য তাদের চাকরিও বহাল থাকবে, এবং যারা আন্দোলন করছেন তাদের চাকরি দিয়ে দেওয়া হবে। তুমি আন্দোলন করছো, তোমার মুখ বন্ধ করার জন্য আমি চাকরি দিয়ে দিলাম। ওই চাকরি প্রার্থীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন, তারা আমার বাড়িতে এসেছিলেন, হঠাৎ বিক্ষোভ বাড়িতে এসে। আমি তখন তাদের বলেছিলাম যে আপনাদের কিন্তু দুর্নীতির জালে জড়িয়ে দিচ্ছে, এটা বুঝুন। আজকে হয়তো তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কি দুর্নীতির জালটা। এখন বিচারপতি দেবাংশু বসাক যখন পুরোটা শুনানি করে রায় দিলেন, যদি এসএসসি মনে করতেন যে না এই রায়টা ঠিক না, আমাদের কাছে ওই যোগ্য প্রার্থীদের লিস্ট আছে, আদালতকে দিতে পারতেন, এখনো দিতে পারেন। তা তারা করছেন না, তারা সুপ্রিম কোর্ট যাচ্ছেন। কেন? তাদের লক্ষ্য হচ্ছে এই ব্যাপারটাকে দীর্ঘায়িত করা, ঝুলিয়ে রাখা। গোটা পরিকল্পনাটাই হয়েছে রাজ্য সরকারের মস্তিষ্ক প্রসূত, এবং সেখানে তারা এই প্রত্যেকটা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, শিক্ষা দপ্তর, সবাইকে যুক্ত করে নিয়েছেন। এই এক ব্যাপক ঘোটালা। আপনি সেজন্যই বোধহয় বলেছেন যেটা হিমশৈলের চূড়া মাত্র। এবং আমরা মামলা করছি, ধরুন এই যে দার্জিলিং এ যা হয়েছে, মাদ্রাসা বোর্ড নয়, প্রাইমারি বোর্ড শুনানি হচ্ছে, যত আমরা শুনানি করতে গিয়ে বিভিন্ন নথিপত্র দেখছি এবং সিবিআই তদন্তের যে সামান্য নথি আসছে, এ থেকে তো মনে হচ্ছে যে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়াটাই পরিকল্পনা করে ঘেঁটে দেওয়া হয়েছে, যাতে মানুষ গুণমানের বিচার না করতে পারে। আমি যোগ্য অযোগ্য বলছি না, কেউ একজন বেশি গুণী, একজন কম গুণী, এই পার্থক্য, সেটা না করতে পারে। এবং আজকে আমি দেখলাম একজন আমাকে পাঠিয়েছেন যে আমি সওয়ালের সময় বলেছিলাম যে এত বড় দুর্নীতি হচ্ছে, বাতিল করলে সব বাতিল করতে হবে, আংশিক বাতিল করা যায় না। দেখলাম তারা রটাবার চেষ্টা করছে যে আমি নাকি জোর করিয়ে বাতিল করিয়েছি এবং আমি নাকি বলেছি এরা অযোগ্য। আবারও বলছি, কেউই অযোগ্য নয়, কিন্তু কেউই নিয়ম মেনে চাকরি পায়নি। সেই দুর্নীতির নিরিখে সকলকেই এক পর্দায় ফেলতে হয়, এবং দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য। কেউ কেউ হয় বলবে আমি প্রত্যক্ষভাবে দুর্নীতি করিনি, হতেই পারে, তিনি হয়তো প্রত্যক্ষভাবে টাকা দেননি, কিন্তু এই যে প্রক্রিয়া তিনি একজন শিকার, এইটা যতক্ষণ না তারা বুঝতে পারছেন ততক্ষণ ভবিষ্যতে তাদের কোনো উপায় নেই।
আচ্ছা, রাজ্য সরকারের তো একটা নিজস্ব সিদ্ধান্ত ছিল, যেটা আপনি বলছিলেন সুপার নিউমারের ক্ষেত্রে, যেটা বলছিলেন যে এক্ষেত্রে শিক্ষামন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী এরা কি নৈতিক দায় এড়াতে পারেন? নৈতিক দায় কেন, এটা প্রশাসনিক দায়। ক্যাবিনেটের সিদ্ধান্ত মানেটা কি? ক্যাবিনেটের সিদ্ধান্ত মানে হচ্ছে রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত, হুম। এবং সমস্ত মন্ত্রীরা সেখানে থাকবেন। আমি তো মনে করি যে শিক্ষা সচিব, মুখ্য সচিব এদেরও বাদ দেওয়া উচিত, এরাও রেহাই পাবেন না। কারণ এদেরও দায় ছিল ক্যাবিনেটে যখন এজেন্ডা যাচ্ছে, যে এজেন্ডাটা আইনসঙ্গত হয় কিনা এটা ভাববার দায় ছিল, উচিত ছিল পরামর্শ দেওয়ার। তারা কোনো পরামর্শ দিয়েছেন কিনা আমি জানি না। কেন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবকে যখন আদালতে একদিন ডেকে পাঠানো হয়েছিল, সুপ্রিম কোর্টের অর্ডার আসার আগে পর্যন্ত তিনি যে কথা বলেছেন, তিনি পরিষ্কার আদালতে বলেছেন আমি ওপর মহলের চাপে করেছি। এবং যখন আমি পাশ থেকে বললাম ওপর মহলটা কে, তখন তিনি বললেন শিক্ষামন্ত্রী। আর শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো ক্যাবিনেট এজেন্ডা আনতে পারেন না। সবাই যুক্ত, এই যে সবাই যুক্ত, এটাই ওদের পক্ষে এখন আতঙ্কের কারণ হয়ে গেছে। কেন এই ডিভিশন বেঞ্চ বলেছেন যে এ সম্পর্কেও সিবিআই তদন্ত হওয়া দরকার। এখন বামফ্রন্ট জমানায় প্রায় 2 লক্ষ এসএসসির মাধ্যমে, এসএসসি তো আর শুরু থেকে 77 সাল থেকে ছিল, অনেক পরে হয়েছে, তো 11 সাল অবধি যে ভাবে যে পদ্ধতিতে নিয়েছে বা পরীক্ষা নিয়েছে এবং যে নিয়োগ হয়েছে, সেগুলো কিন্তু প্রশ্নহীনভাবে গৃহীত হয়েছে। সমস্ত মানুষ সেগুলো মেনে নিয়েছেন এবং সেগুলো অত্যন্ত দৃষ্টিভঙ্গিগতভাবে একটা তফাতের দিকেই কি নির্দেশ করছে না, যে দুটো প্রশাসনিক স্বচ্ছতা। আমি প্রশাসনের মাথায় আছি, সরকার হচ্ছে সকলের অভিভাবক। যদি সরকার দেখেন যে তার দপ্তরে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে, দুর্নীতি হয়েছে, সরকারের দায়িত্ব সেটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করা। বাম আমলে এসএসসি নিয়োগ নিয়ে কোনো রকম অঙ্গুলি কেউ তুলতে পারেননি। কথায় কথায় মাঝে মাঝে দেখবেন কিছু কিছু তৃণমূলের নেতারা 2009 সালের রিক্রুট নিয়ে কথা বলছেন। 2009 সালের রিক্রুটে কোথাও দুর্নীতির কথা ছিল না। সেখানে ছিল যখন যে নির্ণায়ক যে মান করা হয়েছে সেক্ষেত্রে ভুল হয়েছে, সেটাকে সংশোধন করো। আজকে সেই সংশোধন করে সেখান থেকে তারা নিয়োগ পাচ্ছেন। 2009-এ কোনো দুর্নীতি ছিল না, এবং 2009 যদি কোনো দুর্নীতি থাকতো তাহলে 2011 পর থেকে 2024 পর্যন্ত যখন তৃণমূল কংগ্রেস দুর্নীতি আকণ্ঠে ডুবে আছে, এই প্রকার সেটা নিয়ে প্রকাশ করতে পারতো, আদালতে দেখাতে পারতো। আদালতে সেদিনকে মামলা হয়েছে। সুতরাং এইগুলো হচ্ছে একটা পরিকল্পিত প্রয়াস, মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করো, ধোঁয়াশা তৈরি করে আমার যে অপকর্ম সেই অপকর্মটাকে আড়াল করো। এই হচ্ছে বর্তমান সময়ে তৃণমূল দল এবং তৃণমূল সরকারের একমাত্র লক্ষ্য। মুখ্যমন্ত্রী আর একটা কথাও বলছেন যে 10 লক্ষ চাকরি ওনার কাছে আছে, নির্বাচনী সভায় বলেছেন এই কয়েকদিন আগে 10 লক্ষ চাকরি আছে। ইঙ্গিতটা হচ্ছে আদালতের দিকে, যে চাকরি সমস্ত আদালতে আটকে গেছে বা আটকে দেবে, এটা উনি বলতে চেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে অসত্য ভাষণে খুব পারঙ্গম। 10 লক্ষ চাকরি আছে, 10 লক্ষ চাকরির কোথায় বিজ্ঞাপন দিয়েছেন? সরকারি চাকরি তো, যে আমি এই দপ্তরে এতজন শূন্য পদ আছে, আপনারা যোগ্য লোকেরা আবেদন করুন। কোথায় ইনজাংশন হয়েছে যে আবেদন করা যাবে না বা নিয়োগ প্রক্রিয়া চালু করা যাবে না? আসলে উনি নিয়োগ প্রক্রিয়া চালু করার আগেই ফন্দি ফিকির খোঁজেন কোত্থেকে টাকা আদায় করা যাবে। এটা আমার স্পষ্ট অভিযোগ। সেজন্যই কোনো নিয়োগের ব্যবস্থা উনি করছেন না। আমি যদি জানি আমি স্বচ্ছভাবে নিয়োগ করছি, আদালত জানবেন সাধারণত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে হস্তক্ষেপ করতে অনীহা প্রকাশ করে, কোনো আদালত চায় না। কিন্তু যখন আদালতের সামনে জাজ্জল্যতম দৃষ্টান্ত উঠে আসছে যে আমার সংবিধানকে এরা লাটে পাঠিয়ে দিচ্ছে, তখন আদালত কি চোখ বুঝে থাকবেন? একেবারেই না। তবে এটা তো আদালতের প্রাথমিক নৈতিক দায় যে স্বচ্ছতার সঙ্গে সকলের সমসুযোগের বাতাবরণের মধ্য দিয়ে নিয়োগ হবে। ওরা নিয়োগ করতে পারছে না, করছেন না, সেই জন্য আদালত একজন প্রার্থী যদি মনে করে যে আমারটা ঠিক মতো বিচার হয়নি, সে যাবে কোথায়? সে কি তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তার পকেটে টাকা দিয়ে বলবে যে আমাকে চাকরি দিন? না, সে সৎ পথে আদালতেই আসবে, যে আদালত তুমি বিচার করো যে আমার যোগ্যতা এবং যিনি চাকরি পেয়েছেন তার যোগ্যতার মধ্যে কোনো তারতম্য আছে কিনা। আসলে ওরা মানুষ আদালতে আসবেন এই ভয়টা পাচ্ছেন।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে উনি দুটো কথা বলেছেন দুদিন। একদিন বলেছেন সব রায় আমাকে মানতে হবে, উনি মানবেন না, উনি উচ্চতর কোর্টে যাবেন, যেতেই এটা পারেন। বলেছেন এক। এটা এবং তারপরের দিন যেটা আমরা মানি না, যে আমরা বলতেও চাই না, আমরা খালি ওকে কোট করছি, উনি যেখানে বলেছেন যে এই হাইকোর্ট উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এদের শুধু উনি বলেননি, একজন সাংসদও বলেছেন, আসলে কি প্রাক্তন জানেন তো, সাংসদও বলেছেন। আসলে আমি একটা কথা বলি যে তৃণমূল সরকার 2011-র পর গুন্ডামি করে, ভয় দেখিয়ে, টাকা দিয়ে প্রলোভিত করে প্রায় প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক অঙ্গকে বিকল করে দিয়েছেন। পুলিশ প্রশাসন বিকল, এমনি সাধারণ প্রশাসনও কাজ করছে না। পুলিশের অনেক কর্তাই আমার কাছে দেখা হলে বলেন যে কি করবো, আমাদের কিছু করার নেই। ওরা নিচের তলার বিচারপতিদের থ্রেট করেন। আমার বহু জুনিয়র আছেন যারা ডিস্ট্রিক্ট লেভেলের জাজ, তারা আমার দেখা হলে বলেন, একজন বলছেন যে স্যার আমি সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে বেরোই তখন কানের পাশ দিয়ে দু তিনজন হুড় করে বলে যায় সাবধানে থাকবেন। আমি যখন তাকে বলি যে এই সমস্ত অন্যায় হচ্ছে তোমরা কি করো, বলে স্যার আমার তো বউ বাচ্চা নেই, ওখানে থাকি কি হবে। এটা ঘটনা, গল্প কথা নয়, তো মারাত্মক অভিযোগ। মারাত্মক অভিযোগ। এই পরিস্থিতি, এমনকি বহু বিভাগীয় সচিব তারা তাদের ব্যক্তিগত পরিবারের নিরাপত্তার ভয়ে, তৃণমূলী গুন্ডাদের আক্রমণের ভয়েও জেনেও চুপ করে থাকেন। ওরা একটিমাত্র ক্ষেত্রকে করতে পারেনি, সেটা হচ্ছে আইনজীবীদের একাংশকে ভয় দেখিয়ে দমানো যায়নি, আর বিচারকদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া যায়নি। কেন, ওরা বহু চেষ্টা করেছে বিচারকদের বিরুদ্ধে গাল মন্দ করে, বিচারকদের বাড়ির সামনে পোস্টার ফেলে, বিচারকদের বিরুদ্ধে মিছিল করে, স্লোগান শাউটিং করে। একজন দুজন না, প্রায় সব কজন বিচারপতি যারা এইসব মামলা শুনেছেন তাদের চেয়েছে ওরা ভয় পাইয়ে দিতে। এখন ওরা দেখলো যে বিচারপতিরা ভয় পায়নি, তারা স্বাধীনভাবে বিচার করছে, সেই জন্য এখন আওয়াজ উঠছে এই বিচার ব্যবস্থাকে তুলে দাও, হাইকোর্ট থাকার দরকার নেই। হাইকোর্টটা এতদিন আগে বলতো সিপিআইএম এর দখলে চলে গেছে, এখন আরেকটা দলের নাম করছে। অর্থাৎ এই বিচার ব্যবস্থাকে যদি ওরা একবার পঙ্গু করে দিতে পারে তাহলে ওদের পায় কে, দুটের রাজত্ব চলবে, এই হচ্ছে ওদের পরিকল্পনা। তো উনি আরো একটা কথা কয়েকদিন আগেই বলেছেন যে ওনাকে যদি জেলে বন্দি করে রাখা হয় উনি জেলের দেওয়াল ফুটো করে বেরিয়ে আসবেন। উনি কি ভয় পাচ্ছেন? দেখুন আমি একটা কথা বলি, যে সমস্ত তথ্য আছে, যদি তদন্তকারী সংস্থা সিবিআই বিশেষ করে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতেন তাহলে এতদিন ওর জায়গা জেলেই হতো। আমি দেখবেন একটা কথা বলি সবসময়, মোদি ভাই, মোটা ভাই, দিদি ভাই, এদের মধ্যে একটা এমন বোঝাপড়া আছে যে বোঝাপড়ার স্তরটাতে এ রাজ্যে তৃণমূল বা বিজেপি নেতারা উঠতে পারছেন না। আমি তো এই সমস্ত কোনো মামলা করি, বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন সংবাদ আমার কাছে ভেসে ভেসে আসে, সেজন্যই আজ পর্যন্ত সারদার তদন্ত হলো না। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল বেনিফিশিয়ারিকে খুঁজে বার করো। নারদার তদন্ত হলো না, মুখে মুখে ওরা বলছেন শুভেন্দুর বিরুদ্ধে, কিন্তু তদন্ত চালাবার জন্য চেষ্টা করছেন না। ওরা চান যে আমি বারবার নিজের গ্যাটের খরচা করে, সারদা নারদা তো আব্দুল মান্নান খানিকটা গ্যাটের খরচা করে এটা করেছেন, আর এই সব গুণ আমাদের করতে হয়। ওরা বারবার চান যে আমরা গ্যাটের খরচা করে কোর্টে যাব, তবে ওরা কাজ করবে, তা না হলে কাজ করবে না। এই হচ্ছে তদন্তকারী সংস্থাদের ভূমিকা। আচ্ছা, তাহলে এটা বলা যায় যে সঠিক পথে যদি তদন্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, তাহলে 28 জন যে মন্ত্রী, নেতা, বিধায়ক, নানা ধরনের নানা মাপের তৃণমূল নেতা আছে, সবই তৃণমূলের সঙ্গে যুক্ত, এই সংখ্যাটা বাড়তে পারে। অবশ্যই, নির্দ্বিধায় এই সংখ্যা, এই গোটা ক্যাবিনেট চলে যাবে। তাহলে মানুষের কাছে এখন এই অষ্টাদশ লোকসভা নির্বাচন একেবারে সামনে, আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনার কাছে নানা ধরনের প্রতিক্রিয়া, নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনাকে যেতে হচ্ছে। তো আপনি জনগণকে, মানুষকে কি বলবেন? আমি একটাই আবেদন করব মানুষের কাছে, দেখুন সমাজ জীবনে গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা এবং আইনানুগ কাজ করাটা একান্ত প্রয়োজনীয়। ভারতবর্ষের সংবিধানের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, এই কটাকে কার্যকরী করার জন্য বামপন্থীদের এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দিন। পশ্চিমবঙ্গে 3টি দল আছে, প্রকৃতপক্ষে
দুটি দল। দুর্নীতি এবং সংবিধানকে অশ্রদ্ধা করার জন্য তৃণমূল এবং বিজেপি তারা একে অপরের পরিপূরক একটা দল। আরেকটা দল হচ্ছে সিপিআইএম এর নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট। এই পারস্পরিক দুটি দলের মধ্যে আপনাকে বিচার করতে হবে কারা স্বচ্ছতার সঙ্গে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিসকে কার্যকরী করতে চায়। বাম আমলে উদ্বৃত্ত জমি নিয়ে গরিব মানুষকে দেওয়া হয়েছিল, এই আমলে সেই গরিব মানুষের জমি কেড়ে নিয়ে আবার সেই জমি যারা জমি হাঙর তাদের দিয়ে দেওয়া হচ্ছে। বাম আমলে বিনা পয়সার শিক্ষার সুযোগ দিয়ে প্রান্তিক মানুষকে শিক্ষা দেওয়া হয়েছিল, এটা সোশ্যাল জাস্টিস এবং ফ্রিডম অফ থট এক্সপ্রেশনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এরা ক্ষমতায় এসে সেটাকে ভেঙে দিল। কেন্দ্র এবং রাজ্য উভয়ই যে শিক্ষা নীতি নিয়েছে তার মূল কথাই হচ্ছে আম জনতা লেখাপড়া শিখবে না, লেখাপড়া শিখবে একমাত্র যাদের ধন আছে এবং যারা ধনী। এই হচ্ছে কথা। সেই জন্যই আপনাদের বিচার করতে হবে কাকে ভোট দেবেন। আপনি এই ব্যস্ত সময়ের থেকে, শিডিউল থেকে আমাদের যে সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।